আর নাগমণি নিজের কাছে রেখে নাগ শক্তি অর্জন করব। আর তারপর তারপর আমি পরিলোক আর নাগলোক দখল করে রাজত্ব করব। পরিলোকের উত্তর দিকে তিতলি পরি একটা ফলের গাছের নিচে বসে মনের দুঃখে কাঁদতে থাকে। ওদিকে পরিলোকের রাজকুমারী স্বর্ণাপরী তার কক্ষে ঘুমিয়েছিল। ঠিক তখনই তার কানে করুণ কান্নার সুর ভেসে আসে, আর স্বর্ণাপরী সাথে সাথে ঘুম থেকে উঠে বসে। কে কে কাঁদছে? কে কাঁদছে এমন করুণ সুরে? কারো কোনো বিপদ হলো না তো? যাই তাড়াতাড়ি। স্বর্ণাপরী অস্থির হয়ে বিছানা থেকে নেমে কক্ষ থেকে বেরিয়ে সামনের দিকে চলতে থাকে। ঠিক তখনই তার সামনে তার মা রানীপরী চলে আসে। স্বর্ণমা, এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? তোর না পায়ে ব্যথা? যা ঘরে যা, আজ কোথাও যাওয়ার দরকার নেই। মা, আমাকে বাধা দিও না। কেউ একজন করুণ সুরে কাঁদছে, তাকে আমার সাহায্যের দরকার। আমাকে এক্ষুনি যেতে হবে মা। তোমার কথা আমি রাখতে পারছি না। মা, আমাকে ক্ষমা করে দাও। এই বলেই স্বর্ণাপরী সেখানে আর এক মুহূর্ত দেরি না করে চলতে থাকে। রানীপরী স্বর্ণাপরীর দিকে তাকিয়ে বলতে থাকে, স্বর্ণামা, আমি যতই তোকে বাধা দেই না কেন, তবুও তোর জন্য আমি গর্বিত। আশীর্বাদ করি সারা জীবন এমন করে অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখিস। এদিকে স্বর্ণাপরী কান্নার সুর অনুসরণ করে সোজা তিতলিপরীর সামনে আসে আর বলে, হে কি পরী, তোমার নাম কি? আর তুমি এভাবে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? রাজকন্যা, আমার নাম তিতলি। এই পরিলোকে আমি একা অসহায়। আমি পাশের পরিরাজ্যে দাসীর কাজ করতাম, কিন্তু ওই রাজ্যের রানী আমাকে ভুল বুঝে তাড়িয়ে দেয়। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আহা, তোমার অনেক কষ্ট, কেঁদো না। আমি তোমাকে সাহায্য করব। আজ থেকে তুমি আমার দাসী। চলো এবার আমার সাথে। স্বর্ণাপরীর কথায় তিতলিপরী অনেক খুশি হয় আর দুজনে মিলে প্রাসাদে ফিরে আসে। এভাবে রাজকুমারী স্বর্ণাপরী পরিলোকের অসহায়দের সাহায্য করতে থাকে। অন্যদিকে বনের গুহায় এক নাগিন বাস করত। নাগিন তার সদ্য দেওয়া দুটো ডিম হাতে নিয়ে খুশিতে বলতে থাকে, আমার ডিম, আমার সোনারা, তোদের পেয়ে আজ আমি অনেক খুশি। তোরা যে আমার ভালোবাসার শেষ স্মৃতি। আমি তোদের আমার মনের মতো করে বড় করব, আর বড় হয়ে ওই নাগ রাক্ষসকে মেরে তোরা তোদের বাবার মৃত্যুর প্রতিশোধ নিবি। যাই, তোরা আসার খবরটা গুরুদেবকে বলে আসি। মল্লিকা নাগিন তার ডিম দুটো রেখে গুহা থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে মেঘ ডাইনি তার প্রাসাদে দাঁড়িয়ে বলতে থাকে, আমার পরিশক্তি অর্জন করা শেষ। এবার আমাকে নাগ শক্তি অর্জন করতে হবে। নাগ শক্তি অর্জন করার জন্য নাগিনের দুটো ডিম আর নাগমণি যথেষ্ট। যাই, বনে গিয়ে নাগ শক্তি অর্জনের প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে আসি। এই বলেই মেঘ ডাইনি আকাশের মেঘ ভেদ করে বনে চলে আসে আর তার হাতে থাকা জাদুই দণ্ড সামনের দিকে তাক করে বলে, আমার দাস জাদুই দণ্ড, আমাকে রাস্তা দেখা। কোথায় আছে নাগিনের ডিম আর নাগমণি? মেঘ ডাইনি এভাবে বলার সাথে সাথে বনের ভিতর দিয়ে মল্লিকা নাগিনের গুহা পর্যন্ত একটা রাস্তা প্রকট হয়। মেঘ ডাইনি সেই রাস্তা দিয়ে সোজা এসে মল্লিকা নাগিনের গুহায় প্রবেশ করে আর সামনে দুটো ডিম দেখে বলে, ওই তো নাগিনের ডিম। এবার এবার শুধু মণিটা হাতে পাওয়ার অপেক্ষা। মেঘ ডাইনি ডিমের ঝুড়িটা হাতে নিয়ে
গুহার এদিক ওদিক নজর ঘোরাতে থাকে। ঠিক তখনই তার নজর গুহার এক কোণে থাকা সিন্দুকের ওপর আটকা পড়ে। মেঘ ডাইনি সিন্দুকটা খুলে সেখানে থাকা মণি দেখে বলে, মনেও পেয়ে গেছি। আমার দাস জাদুই দণ্ড। আমাকে নিয়ে চল রাজপ্রাসাদে। এই বলে মেঘ ডাইনি তার প্রাসাদে ফিরে যায়। এদিকে মল্লিকা নাগিন তার গুরুদেবের সামনে হাত জোর করে বলতে থাকে, গুরুদেব, আপনার আশীর্বাদে আমি দুটো ডিম দিয়েছি, আর এই সংবাদটাই আমি আপনাকে জানাতে এসেছি গুরুদেব। সংবাদটা শুনে আমি বেশ খুশি হয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার মনটা কেমন অস্থির অস্থির লাগছে। আপনার অস্থিরতার কারণ কি গুরুদেব? কি হয়েছে আপনার? সব ঠিক আছে তো? এই মুহূর্তে আমার দৈব শক্তি জানান দিচ্ছে যে তোমার অনুপস্থিতিতে তোমার গুহায় প্রবেশ করে নাগমণি সহ তোমার ডিম দুটো নিয়ে মেঘ ডাইনি পালিয়ে গেছে। আপনি কি বলছেন গুরুদেব? না না, আমার ডিম! ওদের ছাড়া যে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমার নাগমণিও যে আমার কাছে নেই। আপনি তো জানেন, নাগমণি ছাড়া আমি শক্তিহীন। দয়া করে আপনি আমার ডিম আর নাগমণি উদ্ধার করে দিন গুরুদেব, উদ্ধার করে দিন। এ হয় না নাগিন, আমার ক্ষমতা শুধু নাগলোকের নাগ নাগিনের উপরই সীমাবদ্ধ। আমি অত দূরে গিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে না পারলেও তুমি অন্য কোনো শক্তির মাধ্যমে তোমার ডিম আর নাগমণি উদ্ধার করতে পারবে। নাগিন আর কিছু না বলে গুরুদেবের কথা শুনে কাঁদতে কাঁদতে তার গুহায় ফিরে আসে। আমার ডিম! কেন কেন আমি তোদের ছেড়ে চলে গেলাম? আমি যদি গুরুদেবের কাছে না যেতাম, তাহলে তোরা আমার কোল জুড়ে থাকতি। মল্লিকা নাগিন ডিমের শোকে কাঁদতেই থাকে। অন্যদিকে রাজকুমারী স্বর্ণাপরী পরিলোকের বাগানে ঘুরে ঘুরে ফুলের গাছ দেখতে থাকে। ঠিক তখনই তার কানে একটা আর্তনাদ এসে পৌঁছায়। বাঁচাও, আমাকে বাঁচাও! আমি আটকে পড়েছি! বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! কেউ মনে হয় বিপদে পড়েছে, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না। ঠিক তখনই স্বর্ণাপরীর চোখ যায় একটা ছোট্ট প্রজাপতির দিকে, যে কিনা মাকড়সার জালে আটকা পড়েছে। সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো! শান্ত হও প্রজাপতি, আমি তোমাকে সাহায্য করব। এই বলেই স্বর্ণাপরী হাত বাড়িয়ে জাদু শক্তির মাধ্যমে প্রজাপতিকে মাকড়সার জাল থেকে মুক্ত করে। মুক্ত হয়ে প্রজাপতি স্বর্ণাপরীর চারদিকে ঘুরে ঘুরে নাচতে থাকে আর বলতে থাকে, তুমি অনেক ভালো, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। আর তুমি দেখতে খুব সুন্দরী, তুমি দারুণ সুন্দরী। তুমিও দেখতে অনেক সুন্দর। অন্যদিকে কাঁদতে কাঁদতে নাগিনের বেহাল অবস্থা হয়ে যায়। নাগরাজ, আমি তোমার শেষ স্মৃতিটুকু আগলে রাখতে পারিনি। ঠিক তখনই গুহার পাশ দিয়ে এক টুনি পাখি উড়ে যাচ্ছিল। নাগিনের কান্না শুনে টুনি পাখি থমকে দাঁড়ায়। এ কি, মনে হচ্ছে গুহার ভেতরে কেউ কাঁদছে। দেখি তো কে কাঁদছে। টুনি পাখি গুহার ভেতরে প্রবেশ করে নাগিনকে কাঁদতে দেখে। মল্লিকা নাগিন, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? সর্বনাশ হয়েছে টুনি, আমার যে সর্বনাশ হয়ে গেছে। আমার ডিম আর নাগমণি মেঘ ডাইনি চুরি করেছে। তাহলে তুমি এখানে বসে আছো কেন, ডিম আর নাগমণি উদ্ধার করতে না গিয়ে? কি করে উদ্ধার করতে যাব টুনি? কি করে উদ্ধার করব? আমার যে কোনো শক্তি নেই সেখানে যাওয়ার আর ওই মেঘ ডাইনির সাথে লড়াই করার। কেঁদো না নাগিন, আমার একটা বন্ধু আছে। ওই বন্ধুর অনেক শক্তি।
আমার ওই বন্ধুই পারবে ডাইনির সাথে লড়তে। তুমি কি আমার বন্ধুর সাহায্য চাও? হ্যাঁ হ্যাঁ টুনি, তোমার বন্ধুর সাহায্য চাই আমি। তুমি দয়া করে তোমার সেই বন্ধুকে আমার কাছে ডেকে নিয়ে এসো, দয়া করে ডেকে নিয়ে এসো। মল্লিকা নাগিনের কথা শুনে টুনি গুহা থেকে বেরিয়ে তার বন্ধুর কাছে চলে আসে। আরে টুনি, তুমি এতদিন পর আমার কথা মনে পড়লো বুঝি? আরে তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? বন্ধু পরি, তোমাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে বনে একটা নাগিনকে সাহায্য করার জন্য। ওই নাগিনের যে অনেক বড় বিপদ। অনেক বড় বিপদ? তাও আবার নাগিনের? চলো টুনি, এক্ষুনি চলো নাগিনের কাছে। টুনি আর তার পরিবন্ধু পরিলোক থেকে হন্তদন্ত হয়ে নাগিনের কাছে ছুটে আসে আর টুনি নাগিনকে বলতে থাকে, মল্লিকা নাগিন, এই হলো আমার বন্ধু পরিলোকের রাজকুমারী স্বর্ণাপরি। মল্লিকা নাগিন, তোমার সাথে যা ঘটেছে সব খুলে বলো আমাকে। মল্লিকা নাগিন স্বর্ণাপরীকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সব শুনে স্বর্ণাপরী বেশ রেগে যায়। ওই ডাইনির এত বড় সাহস, একজন মায়ের থেকে তার সন্তানদের আলাদা করে। ওই ডাইনিকে আজ এই অপরাধের চরম মূল্য দিতেই হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ডিম আর নাগমণি আমি তোমাকে ফিরিয়ে এনে দিবই দিব। মেঘ ডাইনি, আমি আসছি তোকে শাস্তি দিতে। মল্লিকা নাগিন, কেঁদো না, আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করি পরি, তুমি সফল হয়ে ডিম আর নাগমণি নিয়ে আমাদের কাছে আবার ফিরে এসো। স্বর্ণাপরী মল্লিকা নাগিন আর টুনি পাখির কাছে বিদায় নিয়ে মেঘ ডাইনির প্রাসাদের উদ্দেশ্যে চলতে থাকে। অন্যদিকে মেঘ ডাইনি, এখন আমি এই ডিম দুটো ভেঙে খাবো আর নাগমণি নিজের কাছে রেখে নাগ শক্তি অর্জন করব। আর তারপর আমি পরিলোক আর নাগলোক দখল করে রাজত্ব করব। এই বলেই মেঘ ডাইনি অট্ট হাসিতে ফেটে পড়ে। ঠিক তখনই সেখানে স্বর্ণাপরীর আগমন ঘটে। স্বর্ণাপরী হুঙ্কার ছেড়ে ডাইনিকে বলতে থাকে, শয়তান ডাইনি, তোর এই মনোবাসনা কোনো দিনও পূরণ হবে না। আমি চলে এসেছি তোকে বিনাশ করতে। তোকে বিনাশ করে আমি ডিম আর নাগমণি উদ্ধার করে নিয়ে যাব। মূর্খ পরি, তুই আমাকে বিনাশ করতে নয়, নিজে বিনাশ হতে চলে এসেছিস। যেই কাজ আমি ভবিষ্যতে করার পরিকল্পনা করেছিলাম সেই কাজ আমি বর্তমানে করব। মরার জন্য প্রস্তুত হ। বলেই মেঘ ডাইনি তার জাদু দণ্ড স্বর্ণাপরীর দিকে তাক করে জাদুই তরবারি ছুঁড়ে মারে। স্বর্ণাপরীও তার পরি জাদু দিয়ে মেঘ ডাইনির জাদু প্রতিহত করে। আক্রমণের এক পর্যায়ে স্বর্ণাপরী একটা জাদুই ত্রিশূল প্রকট করে আর মেঘ ডাইনির দণ্ডের দিকে ছুঁড়ে মারে। স্বর্ণাপরীর সেই ত্রিশূল ছুটে এসে মেঘ ডাইনির দণ্ডের মাথায় আঘাত করে আর সেই ডাইনির প্রাণ ভ্রমরা সেখানেই লুকিয়েছিল। আর সাথে সাথে ডাইনি বিকট আওয়াজ করে ওঠে। সাথে সাথে মেঘ ডাইনি ভস্ম হয়ে যায়। স্বর্ণাপরী মল্লিকা নাগিনের ডিম আর নাগমণি নিয়ে মল্লিকা নাগিনের গুহায় ফিরে আসে। এই নাও নাগিন, তোমার ডিম আর নাগমণি। মল্লিকা নাগিন খুশি মনে স্বর্ণাপরীর কাছ থেকে তার ডিম আর নাগমণি নিয়ে নেয় আর তার ডিমদের আদর ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। আমার সোনারা, মা তোদের জন্য অনেক কেঁদেছে। তোদের ছেড়ে আর কোথাও যাব না আমি। পরিবোন, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নেই। আমি তোমার এই উপকারের কথা কোনো দিনও ভুলবো না। এভাবে বলো না নাগিন, সবাইকে সাহায্য করা আমার কাজ। তোমার আর কোনো সাহায্যের দরকার হলে আমাকে স্মরণ করো, আমি চলে আসব। এবার তাহলে আমি আসি নাগিন। স্বর্ণাপরী মল্লিকা নাগিনের কাছ থেকে বিদায় নিয়ে পরিলোকে ফিরে যায় আর সবাইকে সাহায্যের মাধ্যমে বেশ আনন্দের দিন কাটাতে থাকে। অন্যদিকে নাগিনও তার ডিম দুটোকে নিয়ে বেশ ভালোই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ভৈরব নদীর তলদেশে জলপরি তার ছোট্ট মেয়ে ঝিনুকমালার সাথে বসবাস করত। ঝিনুকমালা ছিল বড্ড চঞ্চল, সব সময় সে দুষ্টমিতে মেতে থাকত।
ঝিনুকমালা, সোনা আমার, ওইভাবে ছুটিস না, আয় মায়ের কাছে ফিরে আয়। ঝিনুকমালা। মা পারবে না, আমাকে ধরতে পারবে না। ঝিনুকমালা যখন মায়ের কথা না শুনে ছুটছিল, ঠিক তখনই ছোট্ট একটা পাথরের ওপর সে গোলাপি রঙের একটা আপেল দেখে আর আপেলটা হাতে নিয়ে বলে ওঠে, দেখো মা, দেখো কি সুন্দর আপেল। এই আপেলটা খাই মা, ও মা খাই। না না সোনা, পড়ে থাকা কোনো ফল খেতে নেই, ফেলে দে, ফেলে দে, ফেলে দে হাত থেকে, ফেলে দে আপেলটা। এমন গোলাপি আপেল তো আগে কখনোই দেখিনি। না, আমি খাবই খাবো। এ কথা বলে ঝিনুকমালা গোলাপি রঙের আপেলটা খেয়ে ফেলে। আর যেমনি আপেলটা খায় অমনি ঝিনুকমালার পুরো শরীর নীল হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জলপরি তার মেয়ের এমন অবস্থা দেখে আঁতকে ওঠে আর তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঝিনুকমালা, ঝিনুকমালা, তোর কি হলো? কথা বল, তোর শরীর এমন নীল হয়ে গেল কেন? না না, সময় নষ্ট করলে চলবে না, ঝিনুকমালাকে নিয়ে এক্ষুনি জলদেবীর কাছে যেতে হবে। এ কথা বলে জলপরি তার মেয়ে ঝিনুকমালাকে কোলে তুলে নিয়ে জলদেবীর কাছে রওনা দেয়। জলদেবী, জলদেবী, সাহায্য করুন আমাকে, গুহা থেকে বেরিয়ে আমাকে দর্শন দিন, জলদেবী। জলপরীর ডাকে জলদেবী তার গুহা থেকে বেরিয়ে আসে আর জলপরীকে কাঁদতে দেখে জলদেবী বলে ওঠে, এ কি জলপরি, তুমি আমার কাছে এসেছো কেন? আর কাঁদছই বা কেন? বলো, তোমার কি হয়েছে বলো। জলদেবী, আমার মেয়ে ঝিনুকমালা ভুল করে একটা কুড়িয়ে পাওয়া গোলাপি রঙের আপেল খেয়ে ফেলেছে, তারপর থেকে তার শরীর নীল হয়ে গেছে আর কথাও বলছে না। আমার মেয়েকে ঠিক করে দিন জলদেবী, ঠিক করে দিন। তোর মেয়ে শরীর দেখে মনে হচ্ছে তোর মেয়ে কোনো বিষাক্ত আপেল খেয়েছে। ওই বিষাক্ত আপেলের বিষ সহজে তার শরীর থেকে নির্মূল হবে না। তবে কি আমার মেয়ে ভালো হবে না? আমি কি সন্তান হারা হয়ে যাব? জলদেবী, কোনো কি উপায় নেই আমার মেয়েকে ভালো করার জন্য? আছে, একটা উপায় আছে। তোর মেয়ের কপালে যদি শীষ নাগিন তার মাথার নাগমণি স্পর্শ করে দেয়, তবেই তোর মেয়ের শরীর থেকে সব বিষ নির্মূল হয়ে যাবে। তোর মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। তবে আমি আমার মেয়ের প্রাণ বাঁচাতে শেষনাগিনের কাছে যাব আর তার সাহায্য চাইব। এ কথা বলে জলপরি তার মেয়েকে নিয়ে জলদেবীর কাছ থেকে চলে যায় আর তার মেয়ে ঝিনুকমালার অজ্ঞান হওয়া দেহ একটা সুরক্ষিত গুহার ভেতরে শুয়ে রেখে শেষনাগিনের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে শীষনাগ, মাছ খেয়ে খেয়ে আমার পেট একদম ভরে গিয়েছে, চলো এবার আমরা আমাদের গুহায় চলে যাই। শীষনাগিন যখন শীষনাগকে এসব কথা বলছিল, ঠিক তখনই শীষনাগ একটা পাথরের খোপে বড় সোনালী রঙের মাছ দেখতে পায় আর তখনই বলে ওঠে, শীষনাগিন, একটু দাঁড়াও দাঁড়াও, ওই দেখো ওই পাথরের খোপে কি সুন্দর সোনালী রঙের মাছ। ওই মাছ তো আমি খাবোই খাবো, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি খোপ থেকে সোনালী রঙের মাছটা ধরে নিয়ে আসছি। এ কথা বলে শীষনাগ সোনালী রঙের মাছ ধরার জন্য খোপের মধ্যে ঢোকে আর মাছটা ধরে যেমনি খোপ থেকে বেরিয়ে আসতে ধরে অমনি শীষনাগের লেজ একটা ধারালো পাথরের সাথে আটকা পড়ে যায়। শীষনাগিন, শীষনাগিন, আমি এখান থেকে আমার লেজটা বের করতে পারছি না। আরে আরে, আহ শীষনাগ লেজ নড়াচড়া করতেই হঠাৎ ধারালো পাথর দিয়ে শীষনাগের লেজ অর্ধেক কেটে যায়। শীষনাগ, হে তোমার কি হলো শীষনাগ? তোমার লেজ কেটে গেল, হায় হায় রে। আহ আহ আমার ভীষণ কষ্ট হচ্ছে শীষনাগিন। আমার যেহেতু লেজ কাটা গেছে, আমি তো আজ থেকে 2 দিন পরেই মারা যাব। কারণ যে শীষনাগের লেজ কাটা যায় তারা 2 দিন পরেই মারা যায়।
না, আমি তোমাকে কিছুতেই মরতে দিব না। আমি জানি শীষনাগের লেজ কাটা গেলে কিভাবে সেই কাটা লেজ ঠিক হয়। এই জল রাজ্যের পূর্ব দিকে অক্টোদানবের গুহা আছে। সেই গুহায় একটা জাদুই নীল পাথর আছে। সেই নীল পাথর তোমার লেজে ছোঁয়ালেই তোমার কাটা লেজ জোড়া লেগে যাবে। না না শীষ নাগিন, ওই অক্টোদানবের অনেক শক্তি, তুমি ওর গুহা থেকে কিছুতেই ওই নীল পাথর নিয়ে আসতে পারবে না। আমি মারা গেলেও তোমাকে বেঁচে থাকতে হবে নাগিন, বেঁচে থাকতে হবে। তুমি মারা গেলে আমার বেঁচে থাকা অর্থহীন। আমি যাবই যাব অক্টোদানবের গুহায়। এ কথা বলে শীষনাগিন তখনই শীষনাগকে ছেড়ে অক্টোদানবের গুহায় যাওয়ার জন্য রওনা দেয়। আর যাওয়ার পথেই শীষনাগিনের সাথে জলপরীর দেখা হয়ে যায়। শীষনাগিন, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। না না জলপরি, আমার দাঁড়বার এখন সময় নেই, আমার অনেক তাড়া। এ কথা বলে শীষনাগিন জলপরীর কোনো কথা না শুনে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। আর জলপরী কাঁদতে কাঁদতে শীষনাগিনের পিছু ডাকতে থাকে। যেও না, যেও না শীষনাগিন, একবার আমার কথাটা শোনো। আমার ওপর এতটা নির্দয় হয়েও না শীষনাগিন। অন্যদিকে শীষনাগিন তার শীষনাগকে বাঁচানোর তাগিদে সেই অক্টোদানবের গুহার সামনে পৌঁছে যায়। এই তো সেই অক্টোদানবের গুহা। এই গুহার মধ্যে আছে নীল পাথর। এ কথা বলে শীষনাগিন অতি সাবধানে অক্টোদানবের গুহায় ঢুকে পড়ে। আর এদিক সেদিক ঘুরে সেই নীল পাথর খুঁজতে থাকে, কিন্তু গুহার কোথাও সেই নীল পাথর খুঁজে পায় না। কোথায় কোথায় সেই নীল পাথর? এখানে তো দেখছি না। যাই, গুহার আরেকটু গভীরে গিয়ে দেখি। শীষনাগিন এ কথা বলে গুহার গভীরে চলে যায় আর দেখে যে গুহার এক কোণে উঁচু পাথরে সেই নীল পাথর রাখা আছে। আর সেই নীল পাথরের পাশে অক্টোদানব ঘুমাচ্ছে। ওই তো নীল পাথর, অক্টোদানব এখন ঘুমাচ্ছে। এই সুযোগেই পাথরটা নিয়ে পালিয়ে যেতে হবে। শীষনাগিন এই কথা বলে যেমনি সেই নীল পাথরের দিকে এগোতে থাকে, অমনি শীষনাগিনের চলার শব্দে অক্টোদানবের ঘুম ভেঙে যায়। অক্টোদানবের ঘুম ভেঙে যাওয়াতে সে ভীষণ রেগে যায় আর শীষনাগিনকে দেখে বলে, শীষ নাগিন, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম ভেঙে দিস? আজ তোকে আমি গিলে খাবো। এ কথা বলে যখনই অক্টোদানব শীষনাগিনের ওপর জাদু প্রয়োগ করে, তখনই শীষনাগিনের সামনে এসে জলপরি দাঁড়ায়। আর জলপরি গায়ে সেই জাদু এসে পড়ে। ঠিক তখনই জলপরিও পাল্টা জাদু অক্টোদানবের ওপর প্রয়োগ করে। অক্টোদানব সাথে সাথে মারা যায় আর জলপরিও বেশ আহত হয়ে পড়ে যেতে থাকে। ঠিক তখনই শীষনাগিন এসে জলপরিকে ধরে ফেলে। এ কি জলপরি, তুমি তুমি এখানে কেন? আর তুমি আমাকেই বা কেন বাঁচালে ওই অক্টোদানবের জাদু থেকে? কথা বলো, কথা বলো। শীষনাগিন, তুমি বেঁচে থাকলেই তো আমার মেয়ে বাঁচবে। কি বলছো তুমি এসব? শীষনাগিন, আমার মেয়ে ভুল করে একটা বিষাক্ত আপেল খেয়ে ফেলেছে। সে আপেলের বিষে আমার মেয়ের পুরো শরীর নীল হয়ে গেছে, জ্ঞানও হারিয়ে ফেলেছে। তোমার ওই মাথার মণি যদি আমার মেয়ের শরীরে স্পর্শ হয়, তবে আমার মেয়ে বেঁচে উঠবে। ওই পূর্ব দিকের সুরক্ষিত গুহায় রাখা আছে আমার মেয়ের দেহ। জলপরি এ কথা বলতে বলতেই সেখানেই মারা যায়। আর শীষনাগিন কাঁদতে কাঁদতে বলে, তুমি তোমার জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছো। আমি তো তোমার মেয়েকে বাঁচাবো। আবার তোমার মেয়েকে আমার কাছে রেখে নিজে লালন পালন করব। এ কথা বলে শীষনাগিন পাথরের ওপর থেকে নীল পাথর নিয়ে জলপরীর মেয়ের কাছে চলে যায়। এরপর তার মাথার মণি নামিয়ে জলপরীর মেয়ের শরীরে স্পর্শ করতেই জলপরীর মেয়ে সুস্থ হয়ে উঠে বসে। মা, তুমি কে? আমার
ছোট্ট সোনা, তোর মা আর ফিরবে না। তোর মা মারা গিয়েছে। শোন সোনা, আজ থেকে আমি তোর মা। চল আমার সঙ্গে, চল। আমার মা মারা গিয়েছে। মা, মা। কাঁদিস না মা, কাঁদিস না। তোর কোনো ভয় নেই, চল আমার সঙ্গে চল। এ কথা বলে শীষ নাগিন ঝিনুকমালাকে সাথে নিয়ে শীষ নাগের কাছে আসে। এ কি শিশনাগিন, একটা জলপুরীর মেয়েকে তুমি এখানে নিয়ে এসেছো কেন? সব কথা পরে বলছি গো, আগে তোমার লেজটা ঠিক করে দেই। এ কথা বলে শীষ নাগের নীল পাথরটা নিয়ে শীষ নাগের লেজে স্পর্শ করে, আর সাথে সাথে শীষ নাগের লেজ জোড়া লেগে যায়। শিশনাগিন, দেখো দেখো দেখো, আমার লেজ জোড়া লেগে গেছে। এবার বলো তো, এই জলপুরীর মেয়ের রহস্য কি? হ্যাঁ হ্যাঁ, বলছি তোমাকে, শোনো তবে। এ কথা বলে শীষ নাগিন সব ঘটনা শীষ নাগকে খুলে বলে। সব শুনে শীষনাগ বলে, হ্যাঁ শিশনাগিন, জলপুরীর অবদান আমরা কখনো ভুলবো না। আয় মা আয়, আমি আজ থেকে তোর বাবা, আমার কাছে আয়। বাবা, বাবা। এ কথা বলে শীষনাগ আর শীষনাগিন জলপুরীর মেয়ে ঝিনুকমালাকে নিজের মেয়ের মতো করে লালন পালন করতে থাকে আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের, এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সবথেকে বেশি মজাদার লেগেছে। বাই বাই।